হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে আমি রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফোটল্ক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ। প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপডেট 2024। বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিও। তার কাজ দ্রুত গতিতে চলছে, তার উপর ভিত্তি করে এই ভিডিওটি কতটা অগ্রসর হয়েছে সেটা আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আর কি কি ইনফরমেশন আছে সেটাও জানা হবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে আপনার মতামত অবশ্যই আমাকে জানাতে পারেন। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর এই ঢাকা এক্সপ্রেসওয়ের বিস্তারিত আলোচনা ভিডিওর শেষে অবশ্যই করব। উড়ালে পাতালে আমূল বদলে যাওয়া বাংলাদেশ যোগাযোগ অবকাঠামো খাতে রীতিমতো বিপ্লব এনেছে। যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য স্বস্তির দুই উপহার হয়ে এসেছে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই দুই অবকাঠামো কিভাবে ঢাকার চেহারা বদলে দিয়েছে তা এখন সবার জানা। আমাদের এবারের প্রতিবেদন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট, মগবাজার, হাতিরঝিল হয়ে কুতুবখালী পর্যন্ত পুরো অংশ নিয়ে। এসব এলাকা ঘুরে ঘুরে আমরা তুলে ধরব বিস্তারিত ও সবশেষ তথ্য। ঢাকার কাওলা বা বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে 11.5 কিলোমিটার পর তেজগাঁও পর্যন্ত রাজধানীর সিগন্যালবিহীন উড়াল সড়কের একাংশ চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বরে। 2011 সালের 19 জানুয়ারি প্রকল্পটির নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়ার পর এই পথটুকু চালু হতে সময় লেগেছে প্রায় 13 বছর। অবাক হওয়ার মতোই কথা। কিন্তু এই আংশিক অবস্থায় যখন চালু হলো তখন থেকেই এর দারুণ সুফল পেতে শুরু করলো ঢাকাবাসী। মূল পথ 11.5 কিলোমিটার হলেও এই অংশের 15টি র্যাম্পের মাধ্যমে আরো 11 কিলোমিটার পথ যুক্ত হয়েছে উড়াল এক্সপ্রেসওয়ের সাথে। ফলে ঢাকার 22.5 কিলোমিটার এলাকা নিমিষেই পারাপার হয়ে আসছে রাজধানীবাসী। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে গত 30 জানুয়ারি 2024 সাল পর্যন্ত 46,94,333টি যানবাহন এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। এসব যানবাহন থেকে মোট টোল আদায় হয়েছে 38,92,00,000 টাকা।
এদিকে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঘিরে ফার্মগেট মোড়ের অবস্থা আরো ব্যস্ত, জনবহুল ও যানবাহন বহুল হয়ে পড়েছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজের জন্য ফার্মগেট থেকে ৭ রাস্তা ও কাওরান বাজার যাওয়ার ভেতরের সড়কটি এতদিন কাহিল হয়ে পড়েছিল। এই অংশে উপরে এক্সপ্রেস ওয়ের কাজ শেষ হওয়ায় ভাঙ্গা রাস্তা মেরামত করে দিয়েছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কর্তৃপক্ষ। কিন্তু এর ফলে যে উপকার পাওয়ার কথা তা মনে হয় পাওয়া যাবে না। রাস্তা মেরামত হতে না হতেই সেখানে লেগুন স্ট্যান্ড বসানো হয়েছে। এটি নতুন করে সমস্যা তৈরি করছে এই সড়কে। আশা করি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ফিরে আসি বর্তমান প্রসঙ্গে। এটি রাজধানীর কাওরান বাজার এলাকা। ফার্মগেটের যে অংশ পর্যন্ত চালু হয়েছে এরপর থেকে বাকি অংশের শুরু মূলত এখান থেকেই। দিনরাত এক করে কাজ চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের। তোড়জোড় চলছে, বাকি কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই পুরো দামে একেবারে কুতুবখালী পর্যন্ত চালু হবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এক্সপ্রেস ওয়ের এই অংশের কাজের গতি দুর্দান্ত। উপরের অংশের শেষ দিকের কাজ এখন এখানে বাকি। এই অংশের কাজ দ্রুত করার একটি কারণ, বাইরের যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন সেটি চলতি ফেব্রুয়ারি মাসে খুলে দেয়া হবে। এই র্যাম্পটি সোজা গিয়ে নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDCর ঠিক সামনে। র্যাম্পটি প্রস্তুত করতে দিনরাত কাজ চলছে। এটি চালু হলে বিমানবন্দর থেকে এক্সপ্রেস ওয়ে ধরে ফার্মগেট পেরিয়ে যানবাহন এসে নামতে পারবে FDCর সামনে। এর ফলে ৭ রাস্তা, মগবাজার, মালিবাগ, কাওরান বাজার এলাকা এবং হাতিরঝিল ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হবে। রেল লাইন ধরে ধরে গড়ে ওঠা ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কাওরান বাজার থেকে চলে গেছে মগবাজারের দিকে। যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারকে FDCর সামনে ও মগবাজার মোড়ে 2 বার অতিক্রম করে এগিয়ে গেছে। মগবাজার মালিবাগ অংশে যাওয়ার আগে হাতিরঝিলে এই উড়াল সড়কের যেসব কাজ হচ্ছে তা দেখাবো। কাওরান বাজার ও বাংলা মোটর এলাকার মাঝামাঝি একদিকে হোটেল সোনারগাঁও, অন্যদিকে আছে বিয়াম স্কুল অ্যান্ড কলেজ। এই অংশে ঝিলের বেশ খানিকটা অংশ ভরাট করে চলছে এক্সপ্রেস ওয়ের বিপুল কর্মযজ্ঞ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে বেশ কিছু পিলার। এই প্রকল্প যখন শুরু হয় তখনকার নকশায় হাতিরঝিল ঘিরে এক্সপ্রেসওয়ের কোনো পরিকল্পনা ছিল না। পরে এটি সংযোজন করা হয়। এর ফলে পুরান ঢাকাও যুক্ত হচ্ছে উড়াল সড়কের সাথে। হাতিরঝিল থেকে মেট্রো রেল লাইনের উপর দিয়ে পান্থকুঞ্জ পার্ক ছোবে এই প্রকল্পের একটি র্যাম্প, যা মোতালেব প্লাজার সামনে দিয়ে কাঁটাবন হয়ে সোজা চলে যাবে পলাশীর মোড়ে। এটি হচ্ছে পলাশী এলাকা। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, অন্যদিকে রয়েছে নীলক্ষেত মোড়। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প থাকায় আজিমপুর, ধানমন্ডি, লালবাগ সহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে বসবাসকারী মানুষ উপকৃত হবে। যদিও পলাশীর মোড় এলাকায় এখনো কাজ শুরু হয়নি। আবারও ফিরে এলাম হাতিরঝিলে। মগবাজারের দিক থেকে একটি র্যাম্প এসে হাতিরঝিল দিয়ে যুক্ত হবে FDCর সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সেখানেও মাটি ভরাটের কাজ শেষে অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত করা হচ্ছে। মগবাজার থেকে রেল লাইন ধরে ধরে এই প্রকল্পের কাজ সোজা চলে গেছে কুতুবখালীর দিকে। কুয়াশার চাদরে ঢেকে যাওয়া আকাশ মুখ গোমড়া করে বসে আছে। ভিডিও ধারণের জন্য এমন আলো একেবারে অনুপযুক্ত, কিন্তু প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই। ফলে এমন আলোয় যতটুকু সম্ভব ততটুকুই তুলে আনছে আমাদের পাখি। 400 বছরের পুরনো আমাদের রাজধানী ঢাকা। একেবারে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা এই নগর যে কতটা অসহায় আর করুণ তা অনুমান করা যায়। নইলে একেবারে রেল লাইন ঘেঁষে এভাবে কোনো বাসাবাড়ি গড়ে উঠতে পারে? এমন ঘনবসতির কারণে উন্নয়ন কাজ যেভাবে এগোনোর কথা তা সম্ভব হয় না। পাবলিকের জায়গা অধিগ্রহণ ও সেসব জায়গা আয়ত্তে নিয়ে দালান কোঠা ভেঙে তারপর শুরু করতে হয় কাজ। এই প্রকল্পে পাবলিকের জায়গা খুব কমই পড়েছে, তবু যতটা পড়েছে
রয়েছে তা খুব মুশকিলের জায়গা। যা হোক, এর মধ্যেই চলছে প্রকল্পটির কাজ। এটি হচ্ছে মালিবাগ এলাকা। মগবাজারের দিক থেকে আসা এক্সপ্রেসওয়ের কাজ, ফ্লাইওভার পেরিয়ে চলে যাবে সোজা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এদিকে কাজের অগ্রগতি তুলনামূলক কম। কর্তৃপক্ষ জানিয়েছে 30 জানুয়ারি 2024 সাল পর্যন্ত ঢাকা এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে শতকরা 72 ভাগ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি 28 ভাগ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। খিলগাঁও পেরিয়ে আমরা যাচ্ছি কমলাপুরের দিকে। পাখির চোখে ধরা পড়ল কমলাপুর ফুটবল স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামের পাশ দিয়ে ছুটে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হয়তো আসা যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে দেখা যাবে খেলাও। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত পুরো উড়াল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। 11.5 কিলোমিটার প্রস্তুত হওয়ায় বাকি আছে আর 7.5 কিলোমিটার পথ। সব মিলে 31টি র্যাম্প আছে এই প্রকল্পে, যার মধ্যে 15টি চালু হয়েছে। চলতি মাসে আরেকটি চালু হলে বাকি থাকবে আর 15টি। এই 15টি র্যাম্পের দৈর্ঘ্য হবে প্রায় 15 কিলোমিটার। সব মিলে এক এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর 45 কিলোমিটার পথের সংযোগ ঘটাবে। রাজধানীর 31টি পয়েন্ট যুক্ত থাকবে এই এক্সপ্রেসওয়ের সাথে। যখন পুরো প্রকল্পটি বাস্তবায়িত হবে তখন ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ অনেকটাই কমে যাবে। সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ, আধুনিকায়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগ পিপিপির ভিত্তিতে উড়াল সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 8,940 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে 2,413 কোটি টাকা। বাকি অর্থ চীন, থাইল্যান্ড, ইতালি সহ বিভিন্ন দেশের বিনিয়োগ। আরেকটি আশার কথা দিয়ে শেষ করি। একদিকে যখন এই প্রকল্পের কাজ চলমান, তখন ঢাকার আরেক প্রান্ত ঢাকা ইপিজেড এর সামনে থেকে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রকল্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হলে চন্দ্রা থেকে কুতুবখালী পর্যন্ত 45 কিলোমিটার সড়ক উড়ালে যুক্ত হবে। তখন উড়ে যাওয়া যাবে ঢাকার এপার থেকে ওপার, আর রাজধানী হবে অনেকটাই যানজট মুক্ত। যে রাস্তা পেরোতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, তা পার হওয়া যাবে মাত্র 45 মিনিটে। আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতি নিয়ে শীঘ্রই একটি প্রতিবেদন করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিস্তারিত তথ্য। আসলেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে। ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ফার্মগেট, মগবাজার, মতিঝিল, কুতুবখালী পর্যন্ত কিভাবে কাজ চলছে, কত দূর অগ্রসর হয়েছে সেটা দেখতে পেলাম। এখনো কাজ চলমান রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আবার ঢাকার কাওলা বা বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যে 11 কিলোমিটার রাস্তা ওপেন করে দিয়েছে, তার সুফল অবশ্যই বাংলাদেশের মানুষ বা ঢাকাবাসী পাচ্ছে। সেটাও দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। এই 11 কিলোমিটার রাস্তা দেখতে খুবই সুন্দর ও মন মুগ্ধকর হয়েছে, সেটা অবশ্যই দেখতে পেলাম। এবং এর একটাই বিশেষতা রয়েছে যে এতে কোনো সিগন্যাল নেই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো সিগন্যাল নেই। আবার একটা বিস্ময়কর তথ্যও পেলাম এই ভিডিওর মাধ্যমে। এই 11 কিলোমিটার রাস্তা চালু হতে বাংলাদেশের সময় লেগেছে 13 বছর। ভাবতে পারছেন বন্ধু?
কত দ্রুত গতিতে কাজ হয়েছে, কত দ্রুত গতিতে নির্মাণ কাজ হয়েছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। সত্যি বলতে কি অত সহজে কিন্তু কাজটা করা যায় না, তার কারণ তাও ঢাকার মতো একটা শহরে। সরকারের দোষ এখানে নেই, সরকারের দোষ এখানে নেই। এখানে জমি অধিগ্রহণ এবং নির্মাণ করার জন্য যে যে জায়গাটা দরকার ছিল সেটা আওতায় আনার জন্য যে সমস্যার সৃষ্টি হয়েছিল, সে সমস্যা সমাধান করতে সময় তো একটু লাগবেই, সময় তো একটু লাগবেই, তাই না? এই জন্যই হয়তো সময় লেগেছে। ঢাকা শহরের যে যানজট, তারপর সবকিছু মানে নজরে রেখেই এই এলিভেটেডটি এক্সপ্রেস করতে এতটা সময় লেগেছে, এটাই হয়তো, তাছাড়া তো কোনো সমস্যা না। এই 11 কিলোমিটার সড়কের সাথে যে র্যাম্প রয়েছে 15টি, তার দৈর্ঘ্য সংযুক্ত করে টোটাল 22 কিলোমিটার সড়ক হয়েছে এটা। এই র্যাম্প দিয়েই হাইওয়েতে ওঠানামা করা যাবে। বন্ধুরা, এটাও জানতে পারলাম গত সেপ্টেম্বর মাসে যখন এই 11 কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির আংশিক অংশ উদ্বোধন করা হয়েছিল, তারপর থেকে 30 জানুয়ারি পর্যন্ত 46,94,333টি গাড়ি যাতায়াত করেছে, ব্যবহার করেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তাতে টোল ট্যাক্স আদায় হয়েছে বাংলাদেশের 38,92,00,000 টাকা। ভিডিওর মাধ্যমে এটাও দেখতে পেলাম যে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য বড় বড় মেশিন এখনো পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে। আমি তো অবাক হলাম যে একটা সড়ক নির্মাণ করার জন্য কি কি যন্ত্রাংশের দরকার পড়তে পারে। আগে তো মানুষ সড়ক নির্মাণ করত ম্যান পাওয়ার দিয়ে, আর বর্তমান সময় এরকম বড় বড় প্রজেক্ট নির্মাণ হচ্ছে বড় বড় মেশিনের দ্বারাই। মানে সময়টা কিভাবে পাল্টে গিয়েছে সেটাই অনুভব করছিলাম এই ভিডিওটার মাধ্যমে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন এফডিসির সামনে দিয়ে যাচ্ছিল, তখন মনের ভিতর খুবই একটা আনন্দ বলতে পারেন, ব্যথাও বলতে পারেন যে এখানে অনুভব হচ্ছিল। তার কারণ মনে পড়ে গিয়েছিল সেই পুরনো দিনের কথা। তার কারণ যখন শুক্রবার আসতো ছুটির দিন, তখন অপেক্ষা করতাম সেই বেলা 3টের সময় বাংলা পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দেখার। তখন গ্রাম অঞ্চলে অতটা টিভি ছিল না প্রত্যেকটা ঘরে। হয়তো গ্রামে একটা টিভি থাকতো, সেই গ্রামের টিভির সামনে গ্রামের সকল মানুষ জড়িত হতো শুধু বাংলার সেই বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য। আমরাও ঠিক সেরকম। আমরা কি করতাম, আগে বসার জন্য প্রথমে দাগ কেটে রেখে আসতাম, কি কিছু বসার জন্য কিছু রেখে আসতাম টিভি দেখার জন্য, আর বারবার চক্কর লাগাতাম জেঠুদের বাড়িতে। তো সেই এফডিসির কথা যখন, মানে এফডিসির নামটা শুনলাম, তখন ভীষণ কিন্তু একটা সেই পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল। সত্যি এই এক্সপ্রেসওয়েটি যখন সম্পূর্ণরূপে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে, যখন মানুষের জন্য ওপেন করা হবে, তখন ঢাকাবাসীদের মানে সেই যানজট বা সেই যে দুর্ভোগ, তার থেকে কতটা মুক্তি পাবে সেটা সময় বলবে। বন্ধুরা, বাংলাদেশের এই নির্মাণযোগ্য দেখে বাংলাদেশেরই এক শ্রেণী মানুষ বাংলাদেশের সরকারের বিরোধিতা করছে প্রচুর পরিমাণে।
তার কারণ বিএনপি জামায়াত যারা আছে তারা অনুভব করছে যে এইভাবে যদি বাংলাদেশকে যে সুযোগ সুবিধা করে দিচ্ছে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি, তাতে তারা ভাবছে যে তারা জীবনে কোনোদিন আর ক্ষমতায় আসতে পারবে না। তারপর তারা কি করছে, হয়তো ভারতের প্রতি দোষ চাপাচ্ছে, বা বিশেষ করে ভারতের প্রতি, যে ভারত এই গত 7 তারিখে যে জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাতে নাকি ভারত হস্তক্ষেপ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে রয়েছে, কূটনৈতিক রাজনৈতিক সমর্থন করেছে। তার জন্যই বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাই বয়কট আন্দোলন চলছে। আমি বলছি এই মালগুলো গাঁজা খায় না কি ভাং খায় কিছুই তো বুঝতে পারি না। ভারতের কি দম আছে? কিছুদিন আগেই তো ওয়ার্ল্ড কাপের সময় বলেছিল যে ভারত চোর, ভারত ভুয়া, ভারতদের কেউ দেখতে পারে না, বিভিন্ন ধরনের ভাষায় তারা গালাগাল করেছিল ভারতকে। কিন্তু আজ ভারতের উপরেই দোষ চাপাচ্ছে যে ভারত বড় দাদা, ভারত শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সে ভারত নাকি বড় দাদা, ভারত কূটনৈতিক রাজনৈতিক সাপোর্ট দিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এই ধরনের মন্তব্য বাংলাদেশের যেসব পাবলিক করছে, যারা তার কাটা তারাই করছে, যারা বিএনপি জামায়াত তাদের মনের আশা পূর্ণ হয়নি তারাই করছে। আমার কথা হচ্ছে তারা কেন আসেনি, তারা নির্বাচনে কেন অংশগ্রহণ করেনি? করতো, দেখতো তারা যে শেখ হাসিনা যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করছে কি করছে না। আপনারা আসেননি, অংশগ্রহণ করেননি, তারপরেও আর একজনের মাথায় আপনারা যে বেল ভাঙার করছেন, প্রচেষ্টা করছেন, সেটা কিন্তু একদমই ঠিক নয়। আর বাংলাদেশের পাবলিক তারা স্বাধীন, তারা যে কোনো ডিসিশন নিতে পারে। ভারতের প্রোডাক্টস তারা বয়কট করতেই পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের একটাই কথা, যে আমাদেরকে দাওড়াতে গেলে, আমি যদি কাউকে দৌড়াতে মানে ভাগাতে চাই, তাহলে তার পিছু পিছু কিন্তু আমাকেও ছুটতে হবে। সে যেখানে থেমে যাবে আমিও সেখানেই থেমে যাব। তো কথা হচ্ছে যে আমাদের পিছনে লাগতে আসলে ওরাই বরবাদ বেশি হবে, ওদেরই সমস্যা হবে, আমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট 14 বিলিয়ন ডলার আমরা অন্য কোথাও বিক্রি করতে পারবো, আমাদের মালের চাহিদা আছে, কাস্টমার আছে। পাকিস্তানদের সাথে আমাদের এখন আর কোনো বিজনেস নেই, তাতে আমাদের কি সমস্যা হয়েছে? তাতে আমাদের কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, পাকিস্তানরাই মরছে, তাদেরই বাজারের যে তাপ প্রতিদিন উচ্চ দিকে চলে যাচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে তাদের বাজারের যে হাই রেট, তাতে আমাদের কোনো কিছু, আমাদের এখানে যা আছে ঠিকই আছে। বাংলাদেশ চাইলে বয়কট করতেই পারে, নো প্রবলেম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সোনারগাঁর হোটেলের সাইড হয়ে বেরিয়ে গেছে, সেটাও এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটি পেলাম। আমার তো খুবই ভালো লাগছে, তার কারণ ভিডিওটা দেখে আমার খুব, যে 11 কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে, ওপেন করা হয়েছে, বিউটিফুল, অ্যামেজিং, মানে আমার দেখে তো এটাই মনে হয়েছে যে ইউরোপ কান্ট্রির মতোই হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। নমস্কার।